মমতা সরকারের পরিবর্তনের নেপথ্য কাহিনী। মমতা সরকারের পরিবর্তনের নেপথ্য কাহিনী প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। মমতা সরকারের পরিবর্তনের নেপথ্য কাহিনী। 2009 সাল লোকসভা নির্বাচনের আগের কথা। ততদিনে বাংলা প্রতিবাদে উত্তাল। সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে বঙ্গবাসীর ক্ষোভের সুনামি মুহুর্মুহু আছড়ে পড়ছে গ্রাম থেকে শহরের রাজপথে। প্রতিবাদের ঢেউয়ে রীতিমতো নাজেহাল দশা বামফ্রন্ট সরকারের। সেই সময়ে বিরোধী দল তৃণমূল কংগ্রেসের কোনো এক প্রচার সভার পাশ দিয়ে যেতে যেতে কানে এসেছিল একটা স্লোগান, চুপচাপ ফুলে ছাপ। দল গঠনের 3 বছর পর 2001 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল স্লোগানটা প্রথমবার ব্যবহার করলেও কাঙ্ক্ষিত সাফল্য কিন্তু মেলেনি। কিন্তু সেই স্লোগান সামনে রেখেই 8 বছর পর লোকসভা ভোটে সাফল্য পেয়েছিল জোড়া ফুল শিবির। তার পরের বছর রাজ্য জুড়ে পুরো ভোট। আরও 1 বছর পর 2011 সালে বিধানসভায় জয়ের ক্ষেত্রেও বড় ভূমিকা ছিল এই স্লোগানটার, চুপচাপ ফুলে ছাপ। হবে নাই বা কেন? পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাস চিরকালই উচ্চকিত। জনসভার ভাষণ বলুন, মিছিলের স্লোগান বা দেওয়াল লিখন বলুন, সর্বত্রই একটা অদৃশ্য রণহুঙ্কার শুনে এবং দেখে অভ্যস্ত বঙ্গবাসীকে নাড়িয়ে দিয়েছিল এই স্লোগানটা। যেন চোখে আঙুল দিয়ে বুঝিয়েছিল যে সব ক্ষেত্রে শাসকের চোখে চোখ রেখে প্রতিবাদ করার বিপদ অনেক। অযথা সেসবের দরকার নেই, তার চেয়ে বরং অনেক ভালো চুপ থাকা। সব হিসাব হবে ভোট বাক্সে কড়াই গন্ডায়। 2011 সালে সেটাই হয়েছিল। পরিবর্তনের সবুজ ঝড়ে বিদায় নিয়েছিল বামেরা। বাম সরকার তৈরি হয়েছিল মমতার সরকার। তারপরে আর সেভাবে শোনা যায়নি কিন্তু ওই স্লোগানটা, চুপচাপ ফুলে ছাপ। 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রচারে দলবদল করে বিজেপিতে যাওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় কয়েকটা প্রচারে অবশ্য পুরনো দলের স্লোগানটা ব্যবহারের চেষ্টা করেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও তা বেশ পছন্দ করেছিলেন। তার মুখেও চুপচাপ চুপচাপ পদ্মে ছাপ পদ্মে ছাপ শোনা গিয়েছিল, যদিও শেষ পর্যন্ত পদ্মে প্রত্যাশা মতো ছাপ পড়েনি। তারপর গঙ্গা দিয়ে বহু জল বয়ে গিয়েছে। শেষ পর্যন্ত 4 মে 2026 রং বদলে গেল একেবারে বাংলার। গেরুয়া ঝড়ে পতন হলো মমতা সরকারের। বাংলা হলো ডাবল ইঞ্জিন সরকার। এই ভোটের ফলাফল দেখে মনে পড়ছিল 2011 সালের কথা। সে বছরের মতো এবারেও মানুষজন কি অস্বাভাবিক রকমের চুপ থেকে সরকারটা পাল্টে দিল। সেই সঙ্গে বদলে গেল বাংলার রাজনৈতিক ব্যাকরণও। কারণ তৃণমূল কংগ্রেসের 80টা আসনে নেমে আসা বা বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ার পূর্বাভাস এবারের প্রাক নির্বাচনী পর্বে কিন্তু সেভাবে শোনাই যায়নি বলা যায়। কারণ 2011 সালের মতো এবারেও কার্যত মুখ বুজে মনের ভাব মনেই গোপন রেখেছিলেন পরিবর্তন প্রত্যাশীরা, পরিবর্তন প্রত্যাশী বঙ্গবাসীরা। প্রশ্ন উঠতেই পারে, 2011 সাল আর 2026 সালের পরিস্থিতি কি একরকম ছিল? এক কথায় উত্তর হচ্ছে না। কিন্তু 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা এবং সমাজের সর্বস্তরে দুর্নীতির ঘুণ পোকা যেভাবে বাসা বেঁধেছিল, সেটাকে অস্বীকার করার কোনো জায়গাও কিন্তু ছিল না। চোরা স্রোতের মতো বইছিল পরিবর্তনের আশা। কিন্তু রাজ্য জুড়ে পরিবর্তনের এই শক্ত মাটি তৈরি হলো কিভাবে? আসল চমক লুকিয়েছিল কিন্তু সেখানেই। একথা অস্বীকার করার জায়গা নেই যে অঙ্গ এবং কলিঙ্গের সঙ্গে সঙ্গে বঙ্গ বিজয় করতে এবারে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। কিন্তু প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মেগা র্যালিগুলো আসলে ছিল বুস্টার ডোজ। কারণ তার বহু আগে থেকেই নিঃশব্দে ভিত তৈরির কাজটা সেরে রেখেছিল আরএসএস এবং হিন্দু সংহতি মঞ্চের মতো সংগঠনগুলো। সংঘের পরামর্শ মেনে ভোটের বহু আগেই ময়দানে নামানো হয়েছিল বিজেপির নিচু তলার কর্মীদের একাংশকে।
তাদের মাধ্যমে গত কয়েক বছর ধরে রাজ্যের সর্বত্র চলেছে হুইসপারিং ক্যাম্পেইন। সেই প্রচার এতটাই চুপচাপ হয়েছে যে জেলায় জেলায় বসেও তার কোনো রকম আঁচ পায়নি তৃণমূল বা তৃণমূলের কর্পোরেট সংস্থা আইপ্যাকের সদস্যরা। আসলে ক্ষমতায় দীর্ঘদিন থাকতে থাকতে ছোটখাটো অনেক বিষয় পাত্তা না দেওয়াই হচ্ছে শাসকের দস্তুর, কিন্তু বিজেপির কাছে এটাই ছিল তৃণমূলের অ্যাকিলিস হিল। আর শাসককে মাটি ধরিয়ে দিতে পদ্ম শিবির জোর দিয়েছিল এই মাইক্রো লেভেল হুইসপারিং ক্যাম্পেইন। নিজেদের কথা বলার জন্য তারা বেছে নিয়েছিল এমন মানুষদের যাদের সঙ্গে আমজনতার নিবিড় যোগ রয়েছে। যেমন ধরুন অটো চালক দাদারা গত এক বছর ধরে বিভিন্ন রুটে বিজেপি ঘনিষ্ঠ কয়েক হাজার অটো চালক যাত্রীদের সঙ্গে কথোপকথনের মাঝেই অত্যন্ত ক্যাজুয়ালি জুড়ে দিয়েছেন তৃণমূলের নিচুতলার ছোট ছোট দুর্নীতি, সিন্ডিকেট রাজ বা কাটমানির প্রসঙ্গ। তালিকায় রয়েছে পাড়ার বিউটি পার্লার, মুদি দোকান এবং চায়ের ঠেকগুলো। মফস্বল বা কলোনি এলাকার ছোট ছোট বিউটি পার্লারের দিদি, পাড়ার মুদি দোকানি বা চায়ের ঠেকের আড্ডাবাজরাই হয়ে উঠেছিলেন পদ্ম শিবিরের প্রধান প্রচারক। রূপচর্চায় ব্যস্ত নারীদের আড্ডায় অত্যন্ত সূক্ষ্মভাবে ঢুকে পড়েছে সন্দেশখালী বা আরজিকর কাণ্ডের মতো নারীদের নিরাপত্তা সংক্রান্ত জ্বলন্ত ইস্যুগুলো। সেখানে কোথাও ভোট চাওয়ার কিন্তু তাগিদ ছিল না, বরং লক্ষ্য ছিল একটাই, ক্ষোভের আগুন উস্কে দেওয়া। 2021 সালের তুলনায় এবারে বিজেপির প্রচার কৌশল ছিল অনেক বেশি ঘরোয়া। আনুষ্ঠানিক জনসভার চেয়ে জোর দেওয়া হয়েছিল মণ্ডল কমিটি এবং বুথ স্তরের গৃহ সম্পর্ক অভিযানের উপর। প্রতি সন্ধ্যায় ছোট ছোট দল করে কর্মীরা সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে হাজির হতেন। কোনো রাজনীতির কথা নয়, শুধু চা মুড়ি খেতে খেতে চলতো আড্ডা, নিখাদ আড্ডা। আর এই নিরন্তর এবং দীর্ঘমেয়াদী পারিবারিক জনসংযোগ ভোটারদের মনে এক ধরনের ভরসা তৈরি করেছিল, যা 2021 সালে প্রচারের মেগামঞ্চ থেকে করা সম্ভব হয়নি। পাশাপাশি প্রচারের আলোয় সেভাবে না এসেও বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেবরা বাংলার প্রায় 44,000 বুথকে চিহ্নিত করে এক নিশ্ছিদ্র সাংগঠনিক জাল বুনেছিলেন। আর সেই সমস্ত বুথে নিয়োগ করা হয়েছিল পান্না প্রমুখ, মানে ভোটার তালিকার একটা পাতার দায়িত্বপ্রাপ্ত কর্মী, পান্না প্রমুখ। তাদের উপরে দেওয়া হয়েছিল 30 থেকে 60 জন মাত্র ভোটারের দায়িত্ব, 30 থেকে 60 জন করে ভোটারের দায়িত্ব। আর গত বিধানসভা ভোটের থেকে এবারের নির্বাচনকে আরো আলাদা করেছে একটা বিষয়। এটা কিন্তু অনেকবার আমরা বলেছি আমাদের প্রতিবেদনে। সেই বিষয়টা হচ্ছে এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর। এই পর্বে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রায় 91 লক্ষ নাম বাদ পড়ে, যা মোট ভোটারের প্রায় 12%। এই বাদ পড়া ভোটারের ধাক্কা সরাসরি পড়েছিল তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে। 2021-এর 38% থেকে বেড়ে এবারে বিজেপির ভোট শেয়ার হয়েছে আপনারা জানেন 46%। অন্যদিকে তৃণমূলের ভোট শেয়ার 48% থেকে কমে দাঁড়িয়েছে 40%। এই 8%-এর ঐতিহাসিক সুইং বলা যায় সম্ভব হয়েছে, কারণ বহু আসনে বিজেপির জয়ের মার্জিনের চেয়ে ওই অঞ্চলে ডিলিট হওয়া ভোটারের সংখ্যা ছিল অনেক বেশি। আর তা যে হবে সেই হিসাবের আভাস কিন্তু বিজেপি নেতৃত্বের কাছেও ছিল। সেই কারণেই তারা বুক বাজিয়ে বলতে পেরেছিলেন যে মাইনাস যত হবে প্লাসের দরকার তত কম হবে। অর্থাৎ ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রক্রিয়ায় বঙ্গজয়ের পথকে একেবারে মসৃণ করে তুলবে, এটাই বিজেপিরা প্রচার করেছিলেন, বিজেপির নেতৃত্ব। এসআইআর এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেরুকরণের রাজনীতি, বিভাজনের রাজনীতি। বিজেপি দীর্ঘদিন ধরেই দাবি করেছে যে বাংলার ভোটার তালিকায় 1 কোটি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রয়েছে। এসআইআর এর ফলে তৈরি হওয়া আতঙ্ককে কাজে লাগিয়ে হিন্দু ভোটের এক নজিরবিহীন মেরুকরণ ঘটেছে বিজেপির এই প্রচারে।
বিজেপি এই যে প্রচার করেছে, বিজেপির এই সফল প্রচারে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর বিরোধিতা শুধুমাত্র সংখ্যালঘু ভোট সুরক্ষিত করার জন্য বলেও প্রচার করেছে বিজেপি। যে সমস্ত এলাকায় সংখ্যালঘু ভোট ব্যাংক বড় ফ্যাক্টর, সেখানে দাবি ওঠে ছদ্ম ধর্ম নিরপেক্ষতা ত্যাগ করে হিন্দুদেরও এক কাট্টা হয়ে ভোট দেওয়া শিখতে হবে। এই পর্বে বিজেপি পাশে পায় একাধিক হিন্দুত্ববাদী সংগঠনকে, যারা নিজেরা একবারের জন্যেও কাউকে বিজেপিকে ভোট দিতে কিন্তু বলেনি, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এলাকায় এলাকায় হিন্দুত্বের জিগির তুলেছিল, ঘুরিয়ে ভোট বাক্সে সেই সুফলই পেয়েছে বিজেপি। গত নির্বাচনে তৃণমূলের সবথেকে বড় অস্ত্র ছিল বিজেপিকে বহিরাগত বা হিন্দি বলয়ের পার্টি হিসাবে দাগিয়ে দেওয়া, কারণ সেই প্রচারে কৈলাস বিজয়বর্গীয়দের মতো বহিরাগত নেতাদের সামনে রেখেছিল বিজেপি। কিন্তু এবারের ভোটে, এই 2026-এর ভোটে দেখা গেল কি না, শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্যদের মুখ হিসাবে তুলে ধরে সেই ভাবমূর্তি পুরোপুরি ঝেড়ে ফেলেছিল বিজেপি। উল্টে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় তাদের অবাঙালি মুখদের যেভাবে পাঠিয়েছে, সেই পাঠানোয় বহিরাগত তাস ব্যবহার করে তৃণমূলকেই কোণঠাসা করে দিয়েছে বিজেপি। তৃণমূলের বাঙালি আবেগের জবাবে বিজেপির প্রার্থীরা মাছ নিয়ে পর্যন্ত প্রচারে নেমেছেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঝালমুড়ি খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বোঝাতে হয়েছে যে বিজেপি বাংলার সংস্কৃতির পরিপন্থী নয়। এই ধরনের অপটিক্সের সুফলও মিলেছে ভোটে, সম্পূর্ণভাবে সুফল মিলেছে বিজেপির। নির্বাচনে জয়ের অন্যতম বড় চাবিকাঠি হলো উইনেবিলিটি, অর্থাৎ জেতার সম্ভাবনা যে আছে এই ধারণাটা তৈরি করা। ভোটাররা কখনো এমন দলকে তো ভোট দিতে চান না যাদের জেতার ক্ষমতাই থাকে না। বিজেপি কেন্দ্রে থাকার সুবাদে শাসকের ক্ষমতা ব্যবহার করে ভোটারদের মনে এই বিশ্বাস তৈরি করতে পেরেছিল যে এবারের ভোটে তাদের জয় একেবারে অনিবার্য, অবশ্যম্ভাবী। তৃণমূলের নির্বাচনী রণকৌশল এবং প্রচার পরিচালনাকারী সংস্থা আইপ্যাকে ইডি রেইড থেকে সেই ঘটনার সূত্রপাত হয়েছিল। প্রথম দফার ভোটের ঠিক 20 দিন আগে আইপ্যাকের কাজ বন্ধের ইমেইল সেই ধারণাকে আরও মজবুত করেছে। আবার তৃণমূল বিরোধিতার জায়গা থেকেই রাজ্যে বামেদের এক বড় অংশের ভোট এবার সরাসরি পদ্ম শিবিরের ঝুলিতে গিয়েছে। বিভিন্ন ইস্যুতে রাস্তায় নেমে আন্দোলন করলেও শেষ পর্যন্ত তৃণমূলকে হারাতে পারে একমাত্র বিজেপি, এই ধারণা মানুষের মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল। অবশ্য হওয়ার কারণও ছিল মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর, মানে নির্বাচন ঘোষণার পর মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর নির্বাচন কমিশন এক ধাক্কায় পশ্চিমবঙ্গের 483 জন সরকারি আধিকারিককে বদলি করে দিয়েছিল, যেখানে অন্যান্য রাজ্যে এই সংখ্যাটা ছিল মাত্র 23 জন। এই একটা পদক্ষেপের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে যায় যে প্রশাসনের উপর তৃণমূলের দীর্ঘদিনের একছত্র নিয়ন্ত্রণ এবারে একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তৃণমূলের প্রশাসনের উপর তৃণমূলের আর কোনো রকম নিয়ন্ত্রণ নেই। সঙ্গে যুক্ত হয় নজিরবিহীন 2 দফার ভোট এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, যার ফলে তৃণমূলের স্থানীয় ভোট ম্যানেজাররা কার্যত একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়েন। ভোট কেন্দ্রে যেতে ভোটারদেরও কোনো বাধা পেতে হয়নি। ফল রাজ্যে রেকর্ড 93% পোলিং হয়েছে। 2026 সালের 4 মের ফলাফল শুধু বিজেপির উত্থান নয়, এটা আসলে বহুস্তরীয় এক জটিল রাজনৈতিক বিবর্তনের গল্প। বাংলার এই নতুন সরকার গঠনের নেপথ্যে নেতা মন্ত্রীদের চোখ ধাঁধানো প্রচারের থেকেও অনেক বেশি অবদান রইল রুটের সেই মুখ চেনা অটোচালক দাদা বা বিউটি পার্লারের দিদিদের, যাদের ছোটখাটো দুঃখ কথার সিঁড়ি বেয়ে চুপচাপ ভোট পড়েছে ইভিএমে, আর পাল্টে গিয়েছে জোড়া ফুল থেকে পদ্ম ফুল। সঙ্গে বদলে গিয়েছে বাংলার ইতিহাসের গতিপথ। তৃণমূল কিন্তু ঔদ্ধত্য আর অহংকারে সেই সব কিছুই দেখতে পায়নি, কিছুই বুঝতে পারেনি। এটাই তৃণমূলের দুর্ভাগ্য। ঔদ্ধত্যের কারণে যে দুর্ভাগ্য নেমে এসেছে তৃণমূল দলের উপর। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন।
তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।